সিপিআইএম দেশপ্রিয় নগর এরিয়া কমিটির সম্পাদক ও উত্তর চব্বিশ পরগনা জেলার কমিটির সদস্য প্রদীপ মজুমদার মুকুল রায়ের বিজেপি থেকে তৃণমূলে আসা নিয়ে যা বললেন। দেখুন, বামপন্থী হিসাবে নয়, একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে বলতে পারি যে আমার আপনার সকলেরই এই সমস্ত কাজগুলো মানুষের মনে ব্যথা দেয়। তার কারণ এত রাজনীতি ক্রমশ এরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই মুকুল রায়ের হাত ধরেই অনৈতিকতা, দলবদল, এক দলের জেতা প্রার্থীকে অন্য দলে নিয়ে যাওয়া, কখনো টাকার বিনিময়ে গরু ছাগলের মতো বিক্রি হওয়া, আবার কখনো ভয় দেখিয়ে, এটা এই উত্তরপ্রদেশ বিহারের যে সংস্কৃতি সেটা পশ্চিমবঙ্গে আমদানি হয়েছে মুকুল রায়ের হাত ধরেই। যখন 11 সালের আগে এই ধরনের গরু ছাগলের মতো নির্বাচিত প্রতিনিধিদের দলবদল পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। কোনো ব্যতিক্রমী ঘটনা থাকতে পারে, কিন্তু এটা তো মর্মাহত ব্যাপার যে মানুষ একটা রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে একজন মানুষকে জয়লাভ করালেন, মানে সেই রাজনৈতিক দলের পক্ষে মানুষ রায় দিলেন। সেই অঞ্চলের সে বিধায়ক হোক, লোকসভার সদস্য হন বা পৌরসভার সদস্য হন, পঞ্চায়েতের সদস্য হন, যে অংশের ভোট হয় সেই অঞ্চলের মানুষ সেই ভোটে যাকে নির্বাচিত করলেন, তিনি নির্বাচিত হওয়ার পরে যে মানুষগুলো যে প্রতীককে সামনে রেখে তাকে নির্বাচিত করলেন সেই প্রতীককে ডাস্টবিনে ফেলে রেখে অর্থনৈতিক লাভের জন্য বা রাজনৈতিক লাভের জন্য অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়া, তার মানে যে মানুষগুলো ভোট দিলেন তাদেরই মূলত অপমান করা হয়। তাই এমন কোনো আইন ভারতবর্ষে নেই, তার সুযোগ এই সমস্ত সুবিধাবাদী রাজনীতিবিদরা নেন। আমার মনে হয় সারা দেশের নাগরিকদের এখন এই আওয়াজ তোলা উচিত, সমস্ত রাজনৈতিক দলের কর্মীদেরও, যে এই ধরনের কোনো আইন ভারতবর্ষে করা যায় কি না, যে নির্বাচিত যে প্রতীকে হবেন তিনি যদি সেই দল পরিবর্তন করেন তাহলে তার নির্বাচিত পদটাও সাথে সাথে খারিজ করে দেওয়া হবে, মানুষকেও আবার রায় দেওয়ার সুযোগ দিতে হবে। কারণ মানুষ তাকে যে চিহ্নে রায় দিল, যে প্রতীকে রায় দিল, সেই প্রতীকটাকে তিনি ডাস্টবিনে ফেলে দিয়ে অন্য রাজনৈতিক দলে যখন যোগ দিলেন, আদতে মানুষের রায়টাকে তিনি অসম্মান করলেন। তাই একজন রাজনীতিবিদের যদি এই অধিকার থাকে, সংবিধান দেয় যে তার ইচ্ছামতো তিনি রাজনৈতিক দল পরিবর্তন করতে পারবেন নিজের স্বার্থে, তাহলে মানুষের কাছেও সেই অধিকার থাকা উচিত যে আমি যাকে নির্বাচিত করলাম সে অন্য রাজনৈতিক দলে যোগদান করলে তাকে রিজেক্ট করারও, আবার পুনরায় তাকে রিজেক্ট করে অন্য মানুষকে নির্বাচিত করার অধিকার সেই সাধারণ মানুষেরও থাকা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং ধিক্কার জানাই এই ধরনের রাজনীতিবিদদের যারা নিজের সুবিধার জন্য, নিজের আর্থিক সুবিধা, রাজনৈতিক লাভের জন্য প্রতিদিন গরু ছাগলের মতো বিক্রি হন, এক দল থেকে আরেক দলে যান। আদতে এই মুকুল রায়, মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ কি শুভেন্দু অধিকারী, এই যারাই এই ধরনের কাজে লিপ্ত আছেন তাদের আদতে কোনো আদর্শ নেই, কোনো রাজনৈতিক আইডিওলজি নেই এই রাজনৈতিক দলগুলোর। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতাকে ধরে রাখতে গেলে যে সমস্ত অপকর্ম করতে হয় এরা সমস্ত সেই কাজগুলোই করেন। তারই একটা পার্ট হিসাবে এই মুকুল রায়ের আজ বিজেপি, কাল তৃণমূল, আবার বিজেপি হবেন কিনা জানি না, এই সমস্ত করা। মুকুল রায় ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট রাজনৈতিক মানুষটার নাম মুকুল রায়। শুধু মুকুল রায় নয়, মুকুল রায়ের মতো রাজীব আছে, বিভিন্ন তৃণমূলে অনেক নেতৃত্ব, এবং এখনও মানে ধরা হচ্ছে নাকি অনেক তৃণমূলের মানে বিজেপি নেতা তৃণমূলে আসবে। তাহলে এখানে কি সারদা দাসের সঙ্গে কোনো মানে কোনো ব্যাপার আছে কি, যার ফলে এখান থেকে ওখানে রদবদল, যার সারদাকে চাপানোর জন্য দুই রাজনৈতিক দল একইভাবে কাজ করছে? দেখুন, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। এটা নির্দিষ্টভাবে ভারতবর্ষের সাংবিধানিক অধিকার নিয়ে একটা তদন্ত এজেন্সি আর কি, সিবিআই, এগুলো দেখভাল করছে।
তার সম্বন্ধে আমি বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে ঘটনাগুলো দীর্ঘদিনের। 13 সালের সারদা, নারদা, 16 সালের নির্বাচনের সময় বেরিয়েছিল, 14 সালে এই স্টিং অপারেশন হয়েছিল। মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, মানুষের কাছে কি রায় হবে না হবে সেটা নিশ্চিতভাবে ভবিষ্যতে আমরা দেখব, মানুষও দেখবে। তবে মানুষ জানে এরা কি করেছে। কিন্তু এই যে সিবিআইকে ব্যবহার করা, যে যারা চুরি করলো, যাদের মানুষ দেখলো টিভির পর্দায় টাকা নিল, তখন থেকে তাদের কিছু করা হলো না। যখন যখন রাজনৈতিক প্রয়োজন হবে তখন এই বিজেপি কেন্দ্রের সরকারের যে দল, তার প্রয়োজন মতো সে সিবিআইকে ব্যবহার করে আজকে এর বাড়িতে পাঠাবেন, কালকে ওর বাড়িতে পাঠাবেন। আদতে এটা তৃণমূল আর বিজেপির মধ্যে নির্দিষ্ট বোঝাপড়া, রাজনৈতিক কারণে ওকে যখন চাপে রাখতে হবে তখন সিবিআই পাঠিয়ে দেওয়া হবে, আবার যখন রাজনৈতিক কারণে বিজেপিকে চাপে রাখতে হবে তাদের কোনো কিছু এরা আবার করবে, সিআইডি পাঠাবে। মুকুল রায় যখন বিজেপিতে ছিলেন তখন তৃণমূলের বিধায়ক খুন করার জন্য মুকুল রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল পুলিশ। আজকে আবার আমরা দেখব সেই চার্জশিট হয়তো হারিয়ে যাবে স্রোতের আবহে। তাই মুকুল রায় বা শুভেন্দু অধিকারী বা রাজীব ব্যানার্জি বা যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন তার একটা বড় অংশ আবার বিজেপি থেকে তৃণমূলে আসবেন, এটাই স্বাভাবিক। ওদের অ্যাকচুয়ালি তৃণমূল এবং বিজেপির একই বাড়ির দুটো ঘরে থাকে, আমরা বহুদিন বলেছি, মানুষ আস্তে আস্তে হয়তো বুঝবে। এই 21-এর নির্বাচনে মানুষ আমাদের কথাটা হয়তো গ্রহণ করেননি, কিন্তু এটা বাস্তব সত্য। আরও মুকুল রায়ের বিজেপি থেকে তৃণমূলে আসার মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গেল যে দুটো এক বাড়ির দুই ঘরে এরা থাকে, বাড়ির মালিক আরএসএস। বর্তমানে যে রাজনৈতিক নির্বাচন হলো সেখানে একটা ভরা পরিস্থিতি, যেখানে গোটা লকডাউন করোনার সময় আপনারা যেভাবে কাজ করলেন তারপরও শূন্য, তো সেখানে কী বলবেন আপনাদের দল? দেখুন, আমি তো শুরুতেই বললাম, বহুবার বিভিন্ন সাংবাদিক বন্ধুদের সাথে কথাতেও বলেছি, বামপন্থীরা কোনো দিন রাজনীতি একটা সরকার বদল বা সরকারে থাকবার জন্য করে না। আমি যখন থেকে ছাত্র রাজনীতি করতাম, পরবর্তীকালে যুব সংগঠন, এখন শ্রমিক সংগঠন করি, সিপিআইএমের সক্রিয় কর্মী, আমরা যেদিন থেকে বামপন্থী রাজনীতিতে আকৃষ্ট হয়েছিলাম সেদিন থেকেই আমরা জানি যে, জেনে বুঝিয়ে আকৃষ্ট হয়েছিলাম যে এই পচাগলা সমাজ ব্যবস্থাটার আমরা পরিবর্তন চাই, এবং সেই জনগণতান্ত্রিক বিপ্লব যা আমরা করতে চাই, আজকে হয়তো আরও বহু বছর আমাদের লাগতে পারে বা হয়তো আমরা নাও দেখে যেতে পারি, কিন্তু আমাদের বামপন্থীদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন সেই বিপ্লবের পথে নিজের জীবনের প্রত্যেকটা কাজ করা, রাজনৈতিক কাজ, সাংগঠনিক কাজ করা, যাতে আগামী দিনে বিপ্লবের পথে আমার সংগঠনকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। সেই লক্ষ্যেই আমরা সংগঠন করি এবং রাজনীতির মঞ্চে নিজেদের যুক্ত রেখেছি। শূন্য হওয়া বা 235 পাওয়া, 235 যেদিন আমরা পেয়েছিলাম সেদিনও আমরা আপ্লুত হইনি, আবার আজকে যখন আমরা শূন্য হয়েছি তখনও ভেঙে পড়িনি। দেখবেন একটা জিনিস আমাদের গর্ব হয়, আমাদের সংগঠনে আজকে যারা নতুন যৌবন, যারা এই সময় সংগঠন করছেন, 2 তারিখে যখন রেজাল্ট বেরোলো, আমি সহ সারা পশ্চিমবঙ্গের মানুষ কেউই ভাবেননি হয়তো আমরা সরকার করব না, এটা আমরা জানতাম, সাংবাদিক বন্ধুরাও জানতেন, সকলেই জানতেন, যে কারণ এই বছর পোলারাইজ করে দেওয়া হয়েছিল মিডিয়ার মাধ্যমেই যে মমতা ব্যানার্জি হয় মমতা ব্যানার্জি, নইলে নরেন্দ্র মোদী। এই যে দুটো দলের মধ্যে ভোটটাকে শেয়ার করে দেওয়ার কৌশল, তার সাথে একটা তৃতীয় বিকল্প নিয়ে আমরা হাজির হয়েছিলাম। মানুষ সেটা গ্রহণ করেনি। আমাদের মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই। আমরা 2 তারিখ পরাজিত হওয়ার দিনও যখন উন্মুক্ত আনন্দ করতে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তখন করোনাতে মানুষ আক্রান্ত, সেই দিনও আমরা হেরে গেছি, আমাদের কষ্ট হয়েছে, আমাদের মনে যন্ত্রণা হয়েছে, কিন্তু আমরা মানুষের পাশ থেকে সরিনি। সেদিনও লাল ঝান্ডার কর্মীরা রেড ভলেন্টিয়ারের নামে সারা পশ্চিমবঙ্গে করোনা রোগীদের অক্সিজেন জুগিয়েছে,
করোনা রোগীদের হাসপাতালে ভর্তি করেছে, করোনা রোগীদের খাবার পৌঁছেছে। এটাই বামপন্থী সংগঠনের কাজ, এটাই বামপন্থা। বামপন্থা আমাদের শিখিয়েছে যে একটা রাজ্যে বা একটা রাষ্ট্রে সরকারের থাকা না থাকাটাই একমাত্র কাজ না, মানুষ মানুষ মানুষ, মানুষের বিপদে, মানুষের সমস্যায় মানুষের পাশে থাকাটা, এবং বিপদ থেকে মানুষকে যেমন মুক্ত করতে হবে, আবার মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করতে হবে। এই যে আমাদের রেড ভলেন্টিয়াররা আমরা কাজ করছি আমাদের ছাত্র যুব সংগঠনের কমরেডরা রেড ভলেন্টিয়ারের নামে। আমরা যেমন মানুষকে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি, আর সেই মানুষটাকেও আমরা এ বার্তা পৌঁছে দিচ্ছি যে এ দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত ছিল, এ দায়িত্ব রাজ্যের সরকারের নেওয়া উচিত ছিল। রাষ্ট্র বিজেপি, রাষ্ট্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে খিস্তি খেওয়ারে ব্যস্ত, কে কত বড় ক্ষমতার প্রদর্শনীতে ব্যস্ত। আর এই করোনা কালে মানুষ লকডাউনে, মানুষের কাজ যাচ্ছে, মানুষের রোজগার নেই, মানুষ অসুস্থ হচ্ছে, ওষুধ কিনতে পারছে না, অক্সিজেনের সমস্যা, এগুলো নিয়ে রাজ্য এবং কেন্দ্রের শাসক দলের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা নিজেদের মধ্যে ব্যস্ত কে কত বড় ক্ষমতা প্রদর্শন করতে। আর আমরা বামপন্থীরা রেড ভলেন্টিয়ারের নামে মানুষের পাশে থাকছি এবং মানুষকে সচেতন করছি যে রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র পালন করছে না, রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য সরকার পালন করছে না। তাই আজকে আপনার এই সংকটের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই আমফানের সময় আমরা বলেছিলাম, আমফানের সময় আমরা বিভিন্ন কেলেঙ্কারি দেখেছি, এখন ইয়াস হয়েছে, ইয়াসের সময় আমরা মানুষকে বলেছি, গ্রামে গ্রামে বলছি, শহরেও বলছি, যেখানে ক্ষতি হয়েছে যে সরকার ক্ষতিপূরণ দেবে বলেছে। আপনাদের দায়িত্ব সরকারের যে আবেদনপত্র সেটা দিয়ে বিডিও অফিসে, ব্লকে জমা দিন এবং আন্দোলন গড়ে তুলুন। যদি সরকার সঠিক সময় এই ক্ষতিপূরণ না দেয় তাহলে আন্দোলন করতে হবে। তাই আমরা বলছি আমাদের রেড ভলেন্টিয়ারদের কাজ হবে মানুষের পরিষেবা দেওয়া, পাশাপাশি মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করা, মানুষকে আন্দোলনমুখী করা। এই রাষ্ট্রের এবং রাজ্যের যে দুটো শক্তি আছে, রাষ্ট্রে একটা ফ্যাসিজমের দিকে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া ফ্যাসিজমের, আগামী দিনে হয়তো আমাদের এই রাষ্ট্রের সরকারটাকে ফ্যাসিস্ট সরকার হিসাবে আমাদের বলতে হবে, সেই দিকেই যাচ্ছে। এই ফ্যাসিজমের ধারক বাহক বিজেপি এবং এই রাজ্যে স্বৈরতান্ত্রিক মমতা ব্যানার্জির সরকার, এই দুটোই যদি মানুষের বিরুদ্ধে কাজ করে তাহলে সেই দুটো সরকারের বিরুদ্ধেই আন্দোলনে রাস্তায় বামপন্থীরা ছিল, আছে, থাকবে। আবার মানুষের বিপদে মানুষের পাশেও আমরা থাকবো। লাস্ট কোশ্চেন, যেখানে হচ্ছে আপনাদের রেড ভলেন্টিয়ার বিরোধী দলটা একটা আছে এনজিও পার্টি, তাহলে রাজনৈতিক কি আপনার দলের কর্মসূচি হারাচ্ছেন, সামাজিক কর্মসূচির দিকে ঢুকে যাচ্ছে আপনাদের পার্টি? দেখুন, আগের প্রশ্নটাতে আমি এই উত্তরটা দিলাম যে মানুষ যখন বিপদে থাকবে, ধরুন লকডাউনের সময় কিছু বিধিনিষেধ আছে, রাজনৈতিক কর্মসূচি, এক জায়গায় জমায়েত, লকডাউনে মানুষ কাজ হারাচ্ছে। আমরা সিআইটির পক্ষ থেকে ডেপুটেশন করছি বিভিন্ন জায়গায়, পৌরসভা থেকে শুরু করে। আমরা দাবি করছি প্রত্যেক মানুষকে ফ্রি ভ্যাকসিন দিতে হবে, একমাত্র আমাদের দাবি ছিল। আমাদের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এটা দাবি করেছিলেন। আমাদের ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন সুপ্রিম কোর্টে কেস করেছিল। আজকের নরেন্দ্র মোদী বাধ্য হয়েছেন। এখনও ফ্রি ভ্যাকসিন কীভাবে পাওয়া যাবে, কবে থেকে দেবে, এখনও সেটা বলা যাচ্ছে না। আমাদের দাবি ছিল ফ্রি ভ্যাকসিন দিতে হবে প্রত্যেককে বিনামূল্যে। আমাদের দাবি ছিল 7,500 টাকা লকডাউনে আক্রান্ত মানুষের, শ্রমজীবী মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে। সরকার মানেননি। আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করছি, আর যারা এই ব্যঙ্গ করছেন এনজিও থেকে শুরু করে, রেড ভলেন্টিয়ার কোনো এনজিও না। ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশন, মানুষের যারা সেবা করেন এই প্রতিষ্ঠানগুলোর সাথে রেড ভলেন্টিয়ারের পার্থক্য আছে। রেড ভলেন্টিয়ার হচ্ছে সিপিআইএম এর কর্মীদের দ্বারা গঠিত, এই ছাত্র যুবদের দ্বারা গঠিত এই রেড ভলেন্টিয়ারে অজস্র মানুষ। আমরা হেরে গেছি, আমাদের ভোট পার্সেন্টেজ কমেছে, কিন্তু রেড ভলেন্টিয়ারের যোগদান 2 লক্ষের ওপর ছাড়িয়ে গেছে। নতুন প্রজন্মের বহু মানুষ হয়তো কোনো দিন এসএফআই করেনি, ডিওএফআই করেনি, সিপিআইএম করেনি, কিন্তু রেড ভলেন্টিয়ারের কাজের মাধ্যমে নিজেকে যুক্ত করেছে। তাই রেড ভলেন্টিয়ার কোনো সোশ্যাল সংগঠন না, এনজিও না। রেড ভলেন্টিয়ার পলিটিক্যাল পার্টির দ্বারা মানুষের পাশে দাঁড়ানোর একটা পোশাকি নাম। সিপিআইএমের
কর্মীরা দিয়েছেন রেড ভলেন্টিয়ার, সেই রেড ভলেন্টিয়াররা একাধারে যেমন রাজনীতির কাজ করবে, তেমনি পাশাপাশি মানুষের বিপদে মানুষের সঙ্গে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।